আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে বাংলাদেশে প্রায় 4,79,00,000 মানুষ যাদের বয়স 15 থেকে 29 বছর, যেটা টোটাল জনসংখ্যার প্রায় 27%। এবং এটা যদি আমি আরেকটু বাড়াই 35 পর্যন্ত নিয়ে যাই তাহলে হয়তো আরো 2-3 কোটি মানুষ অ্যাড হবে। এবং আরেকটি তথ্য হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেকার বসে আছে প্রায় 35 লক্ষ মানুষ। আরেকটি তথ্য দেই, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ মানুষ প্রবাসে বর্তমানে কাজ করছে তাদের অধিকাংশ খুব অল্প বেতনে। 2019-এ আমি একবার সিঙ্গাপুরে গিয়েছিলাম, তো সেখানে একজন পলিসি মেকার আমাকে বলছিলেন যে বাংলাদেশে তোমাদের তরুণরা অত্যন্ত ট্যালেন্টেড, বাট সমস্যা হচ্ছে তোমাদের ইকোসিস্টেমটা ভেরি ভেরি উইক। তোমাদের ইকোসিস্টেম সাপোর্ট না থাকার কারণে তোমাদের তরুণরা ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তাদের স্ট্রাগল বেশি হচ্ছে, তারা অন্টারপ্রেনারশিপে স্ট্রাগল করছে, তারা জব মার্কেটে স্ট্রাগল করছে। আমি দুবাইতে গিয়েছিলাম 2022 সালে। সেখানে আমি একজন এমপ্লয়ারকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশিদের তোমার কেমন লাগে, তো সে বলল যে তোমাদের বাংলাদেশিরা এত দ্রুত অ্যাডাপটিভ, মানে তাদের অ্যাডাপ্টেবল স্কিলস এত বেশি, তারা যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। সো ট্যালেন্টের দিক থেকে বাংলাদেশিদের তুলনা হয় না, কিন্তু আমাদের ইকোসিস্টেম ভেরি লো। এর কারণটা হচ্ছে নাম্বার ওয়ান, আমাদের ভিশনেই আমাদের গরমিল আছে। আমরা এই সময় এসে আমরা এখনো সার্টিফিকেট বা নলেজ বেসড সোসাইটিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। তার মানে একজনকে মুখস্থ করে পেপার অ্যান্ড পেন্সিলের মাধ্যমে ইভ্যালুয়েট করে আমরা তাকে সার্টিফিকেট দিয়ে বলছি যাও চাকরি খোঁজো। এবং খুব পপুলার একটা কোটেশন আমি তৈরি করেছিলাম 2012 সালে, সেটি হচ্ছে আমাদের গ্র্যাজুয়েটরা বলে যে আমি জানি কিন্তু আমি পারি না। তার মানে হচ্ছে আমি জানি কারণ সে মুখস্থ করেছে, সো সে জানে, কিন্তু আমি জব সেক্টরে গিয়ে বা উদ্যোক্তা উন্নয়নে গিয়ে আমি সেটা পারি না কারণ আমার প্র্যাকটিক্যাল স্কিলস নাই। আর গ্লোবালি ডেভেলপড নেশনগুলো যেহেতু আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ আমাদের গড় বয়স, বাংলাদেশের গড় বয়স 26, এখানে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি, তাদেরও প্রয়োজন কর্মক্ষম মানুষের। সো তারা চায় যে আমাদের মানুষরা যেন বলে যে আমি জানি, আমি পারি, যেভাবে করে ইন্ডাস্ট্রি চায়। তো এখন এই যে আমি জানি এবং আমি পারি, এটা করতে গেলে আমাদের কি লাগবে? আমার প্রথম কথাটাই হচ্ছে যে আমাদের স্কিল বেসড এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে ইনস্টিড অফ নলেজ বেসড এডুকেশন সিস্টেম। আমি 8টি পরামর্শ দিতে চাই। নাম্বার ওয়ান, আমাদের কারিকুলামকে রিফর্ম করতে হবে। রিফর্ম মানে হচ্ছে সংস্কার করতে হবে। আমি যদি কারিকুলামকে সংস্কার করি তাহলে প্রথমেই আমাকে যেটা দেখতে হবে যে আমাদের কারিকুলামের মধ্যে স্কিলসটাকে প্রাধান্য দেয়া নেই। তার মানে ওই কারিকুলামের মাধ্যমে সে জানতে পারবে কিন্তু সে করতে পারবে না, বিকজ স্কিলস এবং প্র্যাকটিক্যাল স্কিলসকে ওই কারিকুলামের মধ্যে প্রমোট করা নেই, যার ফলে ল্যাব ওয়ার্ক নেই। না স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল, টিভেট, পলিটেকনিক, কোথাও প্র্যাকটিক্যাল স্কিলসের উপরে জোর দেওয়া নেই। এখনো আমরা সেই 25 মার্কের প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যেই রয়ে গেছি। 100 মার্ক আমাদের রিটেনে আমাদেরকে লিখে পাশ করতে হয়। কারিকুলামের মধ্যে স্পেসিফিক মডিউলার বেস কোর্স নাই, যেটাকে আবার এই সময় এসে বলে মাইক্রো ক্রেডেনশিয়াল নাই। কারিকুলামের মধ্যে সেট অফ স্কিলস থাকতে হবে এবং স্টুডেন্টরা তার পছন্দ মতো স্কিলসকে বেছে নিয়ে তার এডুকেশন পিরিয়ডে সে ওই স্কিলসের ওপরে সে দক্ষতা অর্জন করবে। কারিকুলামটা আমাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড না, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কন্টেন্ট আমাদের কারিকুলামের মধ্যে নাই। অতএব ইন্ডাস্ট্রি তার মতো করে আপনার রিকোয়ারমেন্ট তৈরি করছে আর আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন তার মতো করে ছাত্রদেরকে তৈরি করছে, মাঝে রয়ে যাচ্ছে বিশাল ব্যবধান। সো কারিকুলাম রিফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু, টিচার্স ডেভেলপমেন্ট। আমাদের এমনিই টিচার স্বল্পতা আছে, শিক্ষক স্বল্পতা আছে, তারপরে শিক্ষকদের আবার সেরকম প্রফেশনাল ডেভেলপমেন্টের স্কোপ নাই। সো আমাদের টিচার্স ডেভেলপমেন্ট করতে হবে। টিচার্সদেরকে প্র্যাকটিক্যাল স্কিলস এবং প্র্যাকটিক্যাল নলেজ তাদেরকে দিতে হবে। আমি একবার বলেছিলাম যে টিচারদেরকেও ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করতে হবে অ্যাটলিস্ট 6 মাস।
যাতে করে সে ইন্ডাস্ট্রির নর্মসগুলো বুঝতে পারে, ইন্ডাস্ট্রির কাজগুলো সে বুঝতে পারে। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক আর পলিটেকনিকের শিক্ষক হোক, শিক্ষকের সাথে যদি ইন্ডাস্ট্রির নলেজের গ্যাপ থাকে তাহলে সে কিভাবে করে তার গ্র্যাজুয়েটকে আপনার ইন্ডাস্ট্রির মতো করে তৈরি করবে। সো এইখানে আমাদের একটা মারাত্মক একটা গ্যাপ আছে। আমরা সবাই টিচার, বাট বিশ্বব্যাপী বলছে আমাদের টিচার দরকার নাই, আমাদের মেন্টর দরকার। মেন্টর মানে হচ্ছে একজন শিক্ষক তার ছাত্রের শোল্ডারে সবসময় হাত দিয়ে রাখবে, কিন্তু আমাদের সেই মেন্টর নাই। আমাদের টিচার আছে, আমাদের লেকচারার আছে, যে লেকচার দিয়ে যায় হোয়াইট বোর্ডকে সামনে রেখে, ওয়ান টু মেনি, একজন বক্তব্য দিয়ে যাচ্ছে, সবাই শুনছে। আদৌ কি সবাই শুনছে কিনা সেটা আবার টিচারের চেক করারও সময় নেই বা সেরকম স্কোপ নেই। তার মানে আমাদের ডেফিনেটলি টিচার্স ডেভেলপমেন্ট ইজ মাস্ট। 3 নাম্বার, ইন্ডাস্ট্রি কোলাবোরেশন। দেখেন, আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে আমরা সভা, সেমিনার, ওয়ার্কশপ প্রচুর করেছি, কিন্তু কাজ হয়নি। কেন কাজ হয়নি? বিকজ এখানে একটা ছোট্ট একটা আইস আছে। ইন্ডাস্ট্রি আগে আসবে না এডুকেশনাল ইনস্টিটিউশনস আগে আসবে, বা আসলেও কিভাবে আসবে, এই জাতীয় একটা মাইন্ডসেটের প্রবলেম আমাদের আছে। যার ফলে কি হচ্ছে, আমি আগেই বলেছি, শিক্ষকরা শিক্ষকের মতো পড়াচ্ছে, ইন্ডাস্ট্রিরা ইন্ডাস্ট্রির মতো রিকোয়ারমেন্ট তৈরি করছে, আর মাঝখানে যারা গ্র্যাজুয়েট বেরোচ্ছে তারা বলছে আমি জানি কারণ আমার শিক্ষকরা আমাকে জানিয়েছে, কিন্তু আমি পারি না কারণ আমার ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে সেই দক্ষতা আমার নাই। সো এখানে একটা পার্টনারশিপ দরকার। এই পার্টনারশিপ করার জন্য একটা কাজ করা যেতে পারে, আমার ব্যক্তিগত, এটা আরও অনেক চিন্তার বিষয়। সেটি হচ্ছে যে প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনের কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে তার অ্যাডভাইজারি বোর্ডে থাকতে হবে। তাহলে কি হবে, এই লাইনটা তৈরি হবে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার সাথে। এবং এই জায়গাটাতে সরকারকে আসলে উদ্যোগ নিতে হবে যেন ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা সাস্টেইন করে। অনেকভাবে পার্টনারশিপ হয়, ব্যক্তিগত পর্যায়ে পার্টনারশিপ, বাট আমাদের ন্যাশনাল লেভেলে এ ধরনের কোনো পলিসি আমাদের নাই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন কিভাবে হবে, কেন হবে, কতদিন থাকতে হবে, বাধ্যবাধকতা নাই। এই বাধ্যবাধকতার জায়গাতে, কারণ দুজনেরই তো দুজনকে দরকার, এই সিম্পল জিনিসটা আমরা বুঝতে পারছি না। নাম্বার 4, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনার হয়তো বিভাগীয় পর্যায়ে কিছু আছে, ঢাকায় আছে, চিটাগংয়ে আছে, বা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আছে, কিন্তু আপনি আরো গভীরে যান, বাংলাদেশের রুরাল পর্যায়ে চলে যান, দেখবেন আপনার ইনফ্রাস্ট্রাকচারে সে ধরনের ল্যাবস বা ওয়ার্কশপ করানোর মতো আপনার সেই ফ্যাসিলিটিস নাই। বা ডিজিটাল প্ল্যাটফর্মের ছোঁয়া হয়তো ব্যক্তিগত পর্যায়ে যদি কোনো ছাত্রের মনে করে যে আমার দরকার, সে হয়তো ডিজিটাল প্ল্যাটফর্ম খুঁজে নিচ্ছে, বাট এডুকেশনাল ইনস্টিটিউশনসের পক্ষ থেকে এ ধরনের কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়নি। এবং ওই রুরাল পর্যায়ে, যেখানে আমাদের প্রায় 60% তরুণ এখনো রুরাল পর্যায়ে অবস্থান করছে, তাদের ওই উন্নয়নের ছোঁয়াটা তাদের কাছে যাচ্ছে না। সো এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের বেশি বেশি করে জোর দিতে হবে। নাম্বার 5, পলিসি অ্যান্ড ফান্ডিং সাপোর্ট। দেখেন, গভর্নমেন্টকে তার পলিসিকে ফ্লেক্সিবল করতে হবে, মানে তার পলিসিকে ডেফিনেটলি রিফর্ম করতে হবে। পলিসি রিফর্মে যদি এই ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, স্কিল বেস সোসাইটি বা ফান্ডিং সাপোর্টের অপশনসগুলো না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের স্কিল বেস সোসাইটি আমরা তৈরি করতে পারবো না। আর আমি আগেই বলেছি কেন আমাদের স্কিল বেস সোসাইটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা কিন্তু একটা স্কুলকে ফান্ডিং সাপোর্ট দিতে পারি, ইনসেন্টিভ তাদেরকে দিতে পারি, যদি কোনো ইনস্টিটিউশনস দেখায় যে হ্যাঁ আমার কারিকুলামের মধ্যে স্কিলস ইনক্লুডেড, আমার ছাত্রছাত্রীরা একটি ছোট্ট ছোট্ট মডুলার বেস কোর্সকে সিলেক্ট করে সেটার উপরে দক্ষতা অর্জন করছে, হ্যাঁ দেখেন আমি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করবার জন্য পার্টনারশিপ করেছি। সো গভর্নমেন্ট তাকে আপনার ইনসেন্টিভ বা ফান্ডিং সাপোর্ট কিন্তু তাকে দিতে পারে বেসড অন স্কুল কলেজের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে। সো এ ধরনের প্রণোদনা কিন্তু আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনসকে দেওয়া যেতে পারে, কারণ আমরা জানি সবকিছু একা সরকারের পক্ষে সম্ভব না। সেজন্য একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মডেলও কিন্তু আমরা এডুকেশনে নিয়ে আসতে পারি, এটাকে আরো বেশি করে প্রমোট করবার জন্য। সো পলিসি এবং ফান্ডিং সাপোর্ট থাকতে হবে রিফর্মের এরিয়াতে, এবং সরকারকে এই বিষয়ে অবশ্যই নজর দিতে হবে। Certification and accreditation, that is my 6th point. So certification and accreditation এ আমাদের এর আগে কাজ হয়েছে, বাট সেটা সফল হয়নি। সেটি হচ্ছে যে আমি ঢাকায় বসে বা আমি উখিয়াতে বসে যে সার্টিফিকেটটি অর্জন করছি, এটি কি মালয়েশিয়া অ্যাকসেপ্ট করছে,
এটি কি মিডল ইস্ট অ্যাকসেপ্ট করছে, এটি কি অস্ট্রেলিয়া অ্যাকসেপ্ট করছে, এই ধরনের স্ট্যান্ডার্ডাইজ কিন্তু আমরা আসলে করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, এই জায়গাতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন তারাও কিন্তু এটার উপরে তাদের ওই পরিমাণ জ্ঞান বা ওই পরিমাণ দক্ষতা তাদের নেই। আমি এরকম অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দেখেছি যারা এ ধরনের বড় বড় পজিশনে বসে আছে, তারা কিন্তু এই স্কিল বেসড এডুকেশন বা স্কিলসকে প্রমোট করবার জন্য যে নলেজ বা যে স্কিলস বা যে এক্সপেরিয়েন্স তার থাকা দরকার সেটি কিন্তু নাই। না থাকার ফলে কি হয়েছে, সেই স্ট্যান্ডার্ডাইজ সার্টিফিকেশন বা অ্যাক্রেডিটেশনের মূল্যটাই সে বুঝছে না। একটা ছেলে, বাংলাদেশের একটা ছেলে 4 বছর পড়াশোনা করছে, 4 বছর পর পড়াশোনা করে দেখে যে বিদেশে তার এই সার্টিফিকেটের ডিমান্ড নাই, which is very very disappointing আমি মনে করি। সো ডেফিনেটলি আমাদের সার্টিফিকেশন এবং এই অ্যাক্রেডিটেশনের ব্যাপারে আমাদেরকে পলিসিগতভাবে আমাদের রিফর্ম প্রয়োজন, এবং যারা এই দায়িত্ব পালন করবেন তাদেরও সে ধরনের দক্ষতা সক্ষমতা থাকাটা প্রয়োজন। 7 নম্বর পয়েন্টে আমি বলবো আমাদের কালচারাল অ্যাওয়ারনেস দরকার। এখনো বাংলাদেশের অধিকাংশ অভিভাবক মনে করে যে ডিগ্রি হলেই এনাফ, মুখস্থ করে বিসিএস পাশ করলেই এনাফ, কিন্তু বিসিএস এর মাধ্যমে চাকরির সংখ্যা খুব কম এবং মুখস্থ করে প্রাইভেট সেক্টরে কাজ করা খুব কঠিন এবং মুখস্থ করে একজন ব্যবসায়ী হয়ে ওঠাও কঠিন। সো সেই জায়গাতে আমাদের একটা কালচারাল অ্যাওয়ারনেস প্রয়োজন। আমাদের এই স্কিলসকে প্রমোট করাটা খুবই গুরুত্বপূর্ণ, টিভেটকে প্রমোট করাটা খুবই গুরুত্বপূর্ণ, স্টেমকে প্রমোট করাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতাগুলোকে প্রমোট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাইকে বুঝতে হবে যে কেন স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন একটা ছোট্ট মাইক্রো ক্রেডেনশিয়াল বা একটা মাইক্রো লেভেলের দক্ষতা সারা বিশ্বে কতখানি গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারি অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, ওয়ার্কশপ, সেমিনারের মাধ্যমে। আমি দেখেছি খুব 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 অল্প পরিমাণ এই ওয়ার্কশপ, সেমিনার বা সিম্পোজিয়াম, কনফারেন্স হচ্ছে স্কিলসকে প্রাধান্য দিয়ে। এই জায়গাটাতে আমাদের একটা কালচারাল শিফট অবশ্যই প্রয়োজন। 8 নম্বরে আমি বলবো যে দেখুন, আমাদের ইভ্যালুয়েশন সিস্টেমটা, এক্সামিনেশন সিস্টেমটায় রিফর্ম দরকার। ডেমনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল বেসড ইভ্যালুয়েশন আমাদের দরকার, অ্যাসেসমেন্টে আমাদের পরিবর্তন দরকার। এটা না হলে কিন্তু আলটিমেটলি আমরা টেস্ট করতে পারছি না যে সে আসলেই জব মার্কেটিং এ যোগ্যতাভাবে কাজ করতে পারবে কিনা। এখন ইমপ্লিমেন্টেশন একটা চ্যালেঞ্জ। আমাদের তরুণ গ্র্যাজুয়েটরা তো কর্মক্ষম, ভেরি ট্যালেন্টেড, কিন্তু ইকোসিস্টেম শক্তিশালী না। অ্যান্ড ইকোসিস্টেমের মধ্যে আমি আপনাদেরকে দেখালাম কারিকুলাম আছে, টিচার্স আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, ইন্ডাস্ট্রি পার্টনারশিপ আছে, গভর্নমেন্ট পলিসি সাপোর্ট আছে, কালচারাল অ্যাওয়ারনেস আছে, সবগুলো একত্রে কাজ করতে হয়। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে ফান্ডিং সাপোর্টের জন্য, ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো আছে যাদের সাথে তাল মিলিয়ে তাদের পলিসি বা ইমিগ্রেশন পলিসি বা ওয়ার্ক হায়ারিং পলিসিকে ফ্লেক্সিবল করা। তো এই জায়গাটাতে আমাদের ইমপ্লিমেন্টেশনে আমরা যেটা করতে পারি, দুটো উদাহরণ দেই। যেমন জার্মানির আপনার ডুয়েল সিস্টেম আছে। ডুয়েল সিস্টেমটা হচ্ছে তারা ভোকেশনাল ট্রেনিংয়ের টাইমটাকে একদম স্প্লিট করেছে, 2 ভাগে ভাগ করেছে। কি, প্রথম ভাগে তারা পড়াশোনা করে এবং অ্যাট দ্য সেম টাইম সেই ভাগে পরবর্তী ভাগে তারা কাজ করে। এবং এই কাজগুলো যেহেতু ইন্ডাস্ট্রি কোলাবোরেশন আছে, গভর্নমেন্ট সাপোর্ট আছে, কারিকুলাম রিফর্ম হয়েছে, টিচাররাও আপনার মানে ট্রেইনড। সো তারা কি করেছে, তারা করেছে ধরেন 5 ঘন্টার জন্য একজন টিভেটে গিয়েছে, একজন ছাত্র, সে হয়তো 2.5 ঘন্টা কাজ শিখেছে, 2.5 ঘন্টা কাজ করেছে। এর ফলে কি হয়, যখন সে সার্টিফিকেটটা পায়, সার্টিফিকেটটা পাওয়ার পর তার ডান হাতে যদি সার্টিফিকেট থাকে, বাম হাতে তার এক্সপেরিয়েন্স থাকে। তো এরকম একটা ডুয়েল সিস্টেম জার্মানিতে চালু আছে, টিবেটে বিশেষ করে। আবার আমি যদি সিঙ্গাপুরে একটা এক্সাম্পল দিই, যেমন সিঙ্গাপুরে একটা ন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ে একটা মুভমেন্ট হয়েছিল যে দক্ষতা অর্জন করো, দক্ষ হও, দক্ষ হও, দক্ষ হও, তুমি যে বয়সে আছো তুমি সেই বয়সে দক্ষ হও। এবং দেখা গিয়েছিল স্কুল থেকে একদম রিটায়ার্ড পর্যন্ত, মানে সিনিয়র সিটিজেন পর্যন্ত প্রত্যেকেই ওই ন্যাশনাল মুভমেন্টে একটি দক্ষতাকে অর্জন করেছে, ওই ন্যাশনাল মুভমেন্টকে।
মুভমেন্টের সমর্থনে। সো আমরা বাংলাদেশেও কিন্তু আসলে এরকম একটা ন্যাশনাল মুভমেন্ট বা এরকম ডুয়েল সিস্টেম বা আরো অনেক সিস্টেম থাকতে পারে। আউটকাম বেসড এডুকেশনের কথা বলে অনেকে, কম্পিটেন্সি বেসড এডুকেশনের কথা বলে অনেকে, ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের কথা বলে অনেকে। বাট আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের এই মাইন্ডসেটটা আনতে হবে যে আমরা আগামী 10 বছরের মধ্যে একটা স্কিল বেসড সোসাইটি তৈরি করতে চাই। এবং এখানে অনেক মানুষ আছে যারা কন্ট্রিবিউট করতে পারে, গভর্নমেন্ট সেক্টর থেকে কন্ট্রিবিউট করতে পারে, আমাদের মতো প্রাইভেট সেক্টর থেকেও আমরা রেডি আছি টু কন্ট্রিবিউট। বাট এই ন্যাশনাল মুভমেন্টটার জন্য আমাদের এই এডুকেশন সিস্টেমের রিফর্মটা প্রয়োজন। তো আমি আশা করি যে আমাদের বর্তমানে তরুণ নির্ভর বাংলাদেশে যদি দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যদি আমরা চালু করতে না পারি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের কাছ থেকেই বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে এবং আমাদের তরুণরা বেকার থেকে বেকার হবে। সো আমি আশা করি আপনাদের মাধ্যমে ভিডিওটা হয়তো পৌঁছে যাবে পলিসি মেকারদের কাছে, অ্যান্ড ডেফিনেটলি দে উইল ইনিশিয়েট ডায়ালগ টু ডেভেলপ skill-based education system.